নমস্কার বন্ধুরা। প্ল্যানচেট, হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি প্ল্যানচেটের কথাই বলছি। যে প্ল্যানচেট করে মৃত ব্যক্তির আত্মাকে এই পৃথিবীতে ডেকে আনা হয় তার সাথে কথা বলার জন্য। আচ্ছা, বলতে পারবে প্ল্যানচেটে যে ব্যক্তি আসে সে কি একাই যায়, না সঙ্গে করে তার আকাঙ্ক্ষিত কোনো বন্ধুকে সঙ্গে করে নিয়ে যায়? আচ্ছা, বলতে পারবে প্ল্যানচেট শব্দটা প্রথম কে উচ্চারণ করেছিল? কে ডেকে এনেছিল পৃথিবীর মধ্যে অপার্থিব কোনো আত্মাকে? জানতে হলে আমার এই গল্প তোমাদের শুনতেই হবে। কণ্ঠে বৈশাখীতে আমি তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের যে গল্পটা শোনাচ্ছি সেটা হচ্ছে অনীশ দেবের লেখা ভূতনাথের ডায়েরি। গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ঘটনাটা শুরু সায়েন্স কলেজের ক্যান্টিনের আড্ডা থেকে। পিকেসির ক্লাস কেটে আমরা 5 জন চায়ের কাপ সামনে রেখে টাইটানিক নিয়ে তুমুল তর্ক করছিলাম। বিষয়টি ছিল কেট উইনসেন্ট বেশি সুন্দর দেখতে নাকি মাধুরী দীক্ষিত। হঠাৎই রমেশ তিওয়ারি বলে উঠল, পরশু আমি জুমেলিয়াকে স্বপ্নে দেখেছি। আমাদের আড্ডা ঝুপ করে থেমে গেল। সবাই চুপ। কারণ কারণ জুমেলিয়া 3 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আমাদের সঙ্গেই পড়তো। মাস 3 আগে আমরা, মানে বিটেক 3rd ইয়ারের স্টুডেন্টরা, সৌনকদের মাইকেলনগরের বাগান বাড়িতে পিকনিক করতে গিয়েছিলাম। দলে আমরা মোট 17-18 জন ছিলাম। পিকনিকটা ছিল একেবারেই আমাদের নিজস্ব ব্যাপার, ফলে কোনো স্যার ট্যার সঙ্গে যায়নি। শীতের ছুটির দিনটা আমাদের দারুণ কেটেছিল। টেপ রেকর্ডার চালিয়ে দিয়ে নাচ গান, স্যারদের ক্যারিকেচার, ব্যাডমিন্টন, তাস, জমাটি আড্ডা, একটু আধটু নেশা করা, তারপর কবজি ডুবিয়ে মাংস ভাত। দিনটা সবাই দারুণ এনজয় করেছিল। তাছাড়া সৌনকদের বাগান বাড়িটা ছিল চমৎকার। বিশাল গাছগাছালির বাগান, আর তার সঙ্গে প্রকাণ্ড মাপের দোতলা বাড়ি। কলকাতায় যে নির্জনতা দেখা যায় না, দেখা পাওয়া ভার, এখানে তাকে দেখে কে? তাই হারিয়ে যাওয়া কোনো মানা ছিল না। জোয়ায় জোয়ায় অনেক হারিয়ে গেছে। ওই গানটা আছে না, আজকে আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। এখানেও জোড়ায় জোড়ায় অনেকে হারিয়ে যাচ্ছে এইটা উপভোগ করতে করতে। দিনটা আমার স্পষ্ট মনে আছে দুটি কারণে। সেই দিন আমি সুসন্ধ্যাকে প্রথম চুমু খেয়েছিলাম, আর ফেরার সময় যশোর রোডের উপর জুলিনিয়ারের অ্যাক্সিডেন্টে মারা গেছিল। সেদিন ও সিগারেট খাওয়ার ঝোঁক চেপে গেছিল। একে তো পিকনিকে হুল্লোড় করে 1-2 পেগ খেয়েছিল, তারপরে ওর ওপর ও খুব ছিল জেদি। তাই ফেরার পথে জেদ ধরল এক্ষুনি ওর ক্লাসিক সিগারেট চাই। আমাদের কারোর সঙ্গে ক্লাসিক সিগারেট ছিল না। আমরা অন্য ব্র্যান্ড থেকে ওকে দিতে চাইলাম, কিন্তু ওর সেই একই কথা, আমার বাপি ক্লাসিক ছাড়া খাওয়ায় না, আমার ওটাই চাই, রাইট নাও, গো স্টপ দ্য ব্লাডি বাস। বাস থামিয়ে জুমেলিয়া একা একাই নেমে পড়েছিল। রাস্তা পার হয়ে গিয়েছিল একটা পান সিগারেটের দোকানে। তারপর ফেরার সময় একটা ট্রাক ওর সিগারেট খাওয়ার স্বাদ চিরদিনের মতো শেষ করে দিল। ট্রাকটার একটা হেডলাইট খারাপ ছিল, আর জুমেলিয়ার নজর ছিল ঝাপসা, ফলে চোখের পলকে সব শেষ হয়ে গেল। জুমেলিয়ার সঙ্গে আমাদের ক্লাসের বাপ্পাদিত্যর একটু টিয়ে ছিল, কিন্তু বাপ্পা নিজেও সেদিন একটু আধটু আউট ছিল।
তার উপরে জুমেলিয়া হলো বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান, আদুরে এবং জেদি। সুতরাং ওর ভবিষ্যৎ কেউ বদলাতে পারেনি। নির্জন শীতের রাস্তায় সেই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সাংঘাতিক এক ধাক্কা দিয়ে দিয়েছিল। আমরা পাথর হয়ে গিয়েছিলাম। বাপ্পাদিত্য প্রায় 2 মাস পাগলের মতো হয়ে গিয়েছিল। তারপর কোনো রকমে সামলে উঠেছে। এখনও প্রায় আনমনা হয়ে পড়ে। ক্লাসের পড়ায় মনোযোগ দিতে পারে না। সব কিছু ভীষণ ভুলে যায়। অথচ ও পড়াশোনায় দারুণ ছিল। বিটেক পার্ট 1 আর পার্ট 2 মিলিয়ে ওর র্যাঙ্ক 2nd। জানি না ফাইনাল ইয়ারে ও কীরকম রেজাল্ট করবে। জুমেলিয়ার থেঁতলানো দেহটা এখনও আমার চোখের সামনে ভাসে। ওর ফর্সা সুন্দর মুখটা অটুট ছিল। গাড়ির হেডলাইটের আলোয় ওর মুখ দেখে মনেই হয়নি ও আর নেই। ঠোঁটের কোণে এক চিলতে হাসি, অপলক 2 চোখে অনেক স্বাদ ও স্বপ্ন। আর ঠোঁটের বাঁ দিকে ছোট্ট কালো যে জরুলটা, বরাবরের মতোই সুন্দর। বাপ্পা ওই জরুলটার জন্যই পাগল ছিল। আমরা 5 জনেই সেই পিকনিকে ছিলাম। আমি, বাপ্পা, রমেশ তিওয়ারি, সৌনক আর ঐন্দ্রিলা। রমেশের কাণ্ডজ্ঞান বেশ কম। যখন যা মনে হয় হুটহাট করে বলে দেয়। যেমন এখন। বাপ্পার অবস্থা জেনে শুনেও ও ফস করে জুমেলিয়ার কথা তুলে বসল। তাছাড়া আমরা অনেকেই জানি জুমেলিয়ার ব্যাপারে তিওয়ারির ইন্টারেস্ট একটু ছিল। ভালো করে বাংলা শেখার জন্য ও আমাকে আড়ালে বহুবার ধরেছে। বলেছে, রাঙ্গানিয়ার, আমাকে 2-3 বাংলা লাভ ডায়লগ শিখিয়ে দে। আমি হেসে জানতে চেয়েছিলাম, কেন, কোথায় অ্যাপ্লাই করবি? জুমেলিয়ার কথা তিওয়ারি আর বলতে পারেনি, কারণ ও জানতো বাপ্পাকে আমরা সবাই ভালোবাসি। এমনকি ঐন্দ্রিলাও বাপ্পাকে মনে মনে চাইতো। পরে সৌনকের সঙ্গে ও রিলেশন হয়। তিওয়ারি জুমেলিয়ার কথা বলা মাত্রই আমাদের আলোচনার বিষয় পাল্টে গেল। আলোচনা শুরু হলো পিকনিক আর জুমিকে নিয়ে। আমরা খুব অস্বস্তি হচ্ছিল, কেন জানি না আমাদের সবার। মনে মনে চাইছিলাম এ আলোচনা বন্ধ হোক, কিন্তু তা হয়নি। ধাপে ধাপে আলোচনা পৌঁছে গেল আত্মা, প্রেতাত্মা, প্ল্যানচেট, সিয়াস, পেতচক্র এইসবের দিকে। তবে প্ল্যানচেট শব্দটা প্রথম যে কে উচ্চারণ করেছিল তা আমার মনে নেই। ঐন্দ্রিলা এক চুমুকে চায়ের কাপ শেষ করে বলল, আমার বড় জেঠু ছোটবেলায় খুব প্ল্যানচেট করত। নাম করা সব লোকেদের নাকি ডেকে আনতো। একবার নাথুরাম গডসকে ডেকে এনেছিলেন। তখন অন্ধকার ঘরের মধ্যে গুলির শব্দ শুনেছিলেন। সৈনিক হো 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 করে হেসে উঠে বলল, যত সব লাটাই ঘুরি। আর একটু তোল্লাই দিলেই বলবি মহাত্মা গান্ধী। হায় রাম! কথাটাও তিনি শুনতে পেয়েছিলেন। ঐন্দ্রিলা রীতিমতো ক্ষেপে গিয়ে বলে উঠল, প্ল্যানচেটে তুই কি বুঝিস রে? তোর কাছে তো সব কিছুই ট্যান হয়ে বেরিয়ে যায়। আমি ওদের শান্ত করার জন্যে বললাম, তোরা যাই বল, প্ল্যানচেট ব্যাপারটা বোধ হয় একেবারে বোগাস নয়। আমি একজনকে জানি। বাপ্পা আমাকে বাধা দিল। আমি সুমিকে প্রায় স্বপ্নে দেখি। কিছুতেই আমি কিন্তু ওকে ভুলতে পারি না। কথা বলতে বলতেই বাপ্পা মাথা নিচু করল। চোখ বুজে চোখের কোণে আঙুল টিপে ধরল। ওর পিঠটা বারবার কেঁপে উঠতে লাগলো। বুঝতে কোনো অসুবিধা হলো না বাপ্পা কাঁদছে। ঐন্দ্রিলা বাপ্পার পিঠে হাত বুলিয়ে দিল। বিষণ্ণ গলায় বলল, অন্য কথা ভাবার চেষ্টা কর না। জুমি তো আর নেই। ওর কথা ভেবে শুধু শুধু কই কষ্ট পাচ্ছিস? আমি আর সৌনক বাপ্পাকে বোঝাতে লাগলাম, ওর মনটা বড্ড নরম আর সাদাসিধে, ঠিক কচি কলা পাতার মতো। অল্পতেই আঁচড় পড়ে যায়।
অনেকক্ষণ পর বাপ্পা নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বলল, আমার কপালটাই খারাপ, জুমিকে যদি একটিবার দেখতে পেতাম। সৌনক আনমনা হয়ে কি যেন ভাবছিল। হঠাৎই ও ক্যান্টিনের বেঞ্চি ছেড়ে উঠে এলো বাপ্পার খুব কাছে। তারপর সিরিয়াস গলায় বলল, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। বাপ্পা অবাক হয়ে মুখ তুলে তাকালো ওর দিকে। আমারও খানিকটা বিমূঢ় হয়ে চেয়ে রইলাম সৌনকের চোখে। সৌনক আবার বলল, একটা কথা তোকে জিজ্ঞাসা করব। কি কথা? বাপ্পা জানতে চাইল। জুমিলিয়েকে একবার দেখতে পেলেই তো স্বাদ মিটবে। বাপ্পা অস্বাভাবিক ছটফটা করে বলল, মাথা ঝাঁকিয়ে নিল, হ্যাঁ 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 হ্যাঁ। রমেশ ততক্ষণ গো বেচারাভাবে ওর মুখের দিকে তাকাচ্ছিল। এইবার বলে উঠল, ক্যাসে দেখা যাবে? আমি আর ঐন্দিলাও মুখে চোখে একটা প্রশ্ন ফুটিয়ে চেয়ে রইলাম সৌনকের দিকে। সৌনক বাপ্পাকে আড়াল করে ঐন্দিলার দিকে তাকিয়ে ষড়যন্ত্রের হাসি হাসল। তারপর বলল, আমরা 5 জন মিলে প্ল্যান চেটে বসবো। ঐন্দিলা মিডিয়াম হবে। জুমেলিয়ার সঙ্গে ওর ভালো রকম দোস্তি ছিল, সুতরাং আমার বিশ্বাস প্ল্যান চেটে জুমেলিয়া দেখতে পাবে। আমি কেমন যেন হতভম্ব হয়ে গেলাম। একটু আগেই যে পেটচক্র নিয়ে ঐন্দিলাকে ঠাট্টা তামাশা করে নাজেহাল করছিল, সে হঠাৎ সিরিয়াস পেটচক্রের কথা ভাবছে। আর শুধু তাই নয়, জুমেলিয়া যে দেখা দেবে সে কথাও প্রায় নিশ্চিতভাবেই ও বলছে। আমি ইতস্তত করে বললাম, আমি ওতে নেই, প্ল্যান চেটের ব্যাপারে আমার কোনো ফান্ডা নেই। তিওয়ারি বলল, রঙ্গন, তুই বেকার ঘাবড়াচ্ছিস। ভূতে আমার জবরদস্ত ফান্ডা আছে। পৃথিবীতে হেন কোনো বিষয় নেই যাতে রমেশ তিওয়ারির ফান্ডা নেই। সাধে কি আমরা ওকে ফান্ডামেন্টাল তিওয়ারি বলে খেপাই? ঐন্দিলা বলল, তিওয়ারির কাণ্ড বা ফান্ডার উপরে ঠিক রিলাই করা যাবে না। রঙ্গন, তুই ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা কর। আমি তোকে প্রচুর বইপত্র দেব। তোর হোম টাস্ক হয়ে গেল, আমরা কাজে নেমে পড়ব যেই তোর হোম টাস্ক শেষ হয়ে যাবে। আমি বাপ্পাকে দেখছিলাম। ওর মুখ চোখে একটা অদ্ভুত উজ্জ্বল আভা ফুটে উঠেছে। জুমেলিয়েকে একটিবার দেখার জন্য ও সত্যিই পাগল হয়ে গেছে। তিওয়ারি বলল, রঙ্গন পড়াশোনা করে করুক, আমি ভি থোড়া বহুত স্টাডি করে আসব, কিন্তু কোথায় বসে প্ল্যান চেট করবি? আমার মুখ চাওয়াচাই শুরু করতেই সৌনক বলল, মাইকেলনগরের আমাদের বাগান বাড়িতে হবে। জায়গাটা জুমির হেভি পছন্দ ছিল। আমি বললাম, প্ল্যান চেটের ব্যাপারটা রাতে হলেই ভালো হয় শুনেছি। যদি সেটা হয় তাহলে সে রাতে আমরা ফিরতে পারবো না। ঐন্দিলা কি আমাদের সঙ্গে থাকতে পারবে? কাকিমা কি পারমিশন দেবেন? সৌনক অন্যরকম করে হাসল, বলল, আমি যখন আছি তখন পারমিশন পাওয়া যাবে। আমরা তো ফাইনাল পরীক্ষার পরই সেটেল করব। কি বল মিতি? মিতি হচ্ছে ঐন্দিলার ডাক নাম। সৌনক মাঝে মাঝে ওকে ওই নামেই ডাকে। মজা করে বলে, ওর ডাক নামটা জ্যামিতি থেকে এসেছে। ঐন্দিলা বলল, মাম্মির প্ল্যান চেটের ব্যাপারে খুব ইন্টারেস্ট। তাছাড়া জুমিকে সে মামার মামি চেনে। জুমি আমাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল। জুমিকে প্ল্যান চেট করা হবে শুনলে মামি হয়তো আমাদের সঙ্গে যেতে চাইবে। সৌনক একেবারে হাততালি দিয়ে উঠল, তাহলে তো দারুণ হবে। কাকিমার হাতের রান্না খাওয়া যাবে, ঠিক পিকনিকের মতো। বাপ্পাদিত্য বিড়বিড় করে বলল, জুমেলিয়াকে যদি দেখতে পারি তোদের কাছে আমি এভার গ্রেটফুল থাকবো রে। ঐন্দিলা আমার দিকে আঙুল তুলে বলল, রঙ্গন, কাল থেকে তোমার প্ল্যান চেটের প্রজেক্ট শুরু। কালই আমি বড় জেঠুর কাছ থেকে এক গাদা বইপত্র চেয়ে নিয়ে আসব। ব্যাপারটা সেদিন পিকনিক গোছে শুনেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত মোটেই সেরকম হয়নি। ঐন্দিলার দেওয়া বইপত্র নিয়ে পড়াশুনো শুরু করেছিলাম বটে, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম তার কোনো প্রয়োজন ছিল না।
কারণ ঘটনার দিন ঐন্দিলা ওর মায়ের সঙ্গে মাঝবয়সী এক ভদ্রলোককে নিয়ে হাজির হলো। মাইকেলনগর যাওয়ার পথে তার সঙ্গে আমাদের আলাপ পরিচয় হলো। ভদ্রলোকের নাম প্রিয়নাথ জোয়ারদার। ভূত প্রেতের ব্যাপারে আগ্রহের কোনো সীমা নেই। প্রেত চর্চায় একেবারে ওস্তাদ মানুষ। ঐন্দিলার বড় জেঠুর খুব ভালো বন্ধু। আমাদের প্ল্যানচেটের মতলবের কথা জানতে পেরে নিজেই আগ বাড়িয়ে সঙ্গী হতে চেয়েছে। প্রিয়নাথ জোয়ারদারের মাথায় কপাল থেকে শুরু করে বেশ বড় মাপের একটা টাক, চোখে মোটা ফ্রেমের চশমা, দীর্ঘ সৌম্যকান্তি ফর্সা চেহারা, পরনে গাঢ় রঙের প্যান্ট আর নীল সাদা স্ট্রাইপ দেওয়া শার্ট, পুরু ঠোঁটে সিগারেট। ওকে দেখে সিনেমা বা নাটকের নোক বলে মনে হয়। ভূত প্রেতের সঙ্গে ওর যে কোনো সম্পর্ক থাকতে পারে তা অনুমান করা এক কথায় অসম্ভব। এই রকম একজন বিচিত্র সঙ্গী পেয়ে মাইকেলনগর যাওয়ার পথে সময়টা দারুণ কাটল। প্রিয়নাথের ভরাট গলা, আর কথাও বলে ভারী চমৎকার। আমরা জুমির ব্যাপারটা ওকে জানিয়েছিলাম। এখন জুমিকে ঘিরে নানা ঘটনার কথা বলছিলাম। শুধু বাপ্পা চুপচাপ বসেছিল, আর ঐন্দিলাও ওর মায়ের পাশে বসে কেমন আনমনা হয়ে উদাস হয়ে। দেখে মনে হচ্ছিল ভেতরে ভেতরে জটিল কোনো অঙ্ক কষছে। প্রিয়নাথ তখন বলেছিলেন, জানো তো, ভূত চর্চা করি বলে সবাই আমার নাম দিয়েছে ভূতনাথ। তবে ওতে আমি কিছু মাইন্ড করি না। কোনো কিছু নিয়ে গবেষণা করাটা তো আর খারাপ নয়। এই ধরো না, এই লাইনে না এলে আমি মাইকেল ফ্যারাডের ভূতের কথা জানতেই পারতাম না। মাইকেল ফ্যারাডের ভূত? তিওয়ারি আর আমি অবাক হয়ে বললাম। প্রিয়নাথ হেসে বললেন, হ্যাঁ, শুনতে অবাক লাগলেও মাইকেল ফ্যারাডের ভূত ব্যাপারটা প্রথম রিপোর্টেড হয় 1962 সালে। রিপোর্ট করেছিলেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের হেভি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের অধ্যাপক ডক্টর এরিক লেইথওয়েট। লন্ডন রয়্যাল ইনস্টিটিউটে তিনি বক্তৃতা দিতে গিয়েছিলেন। বক্তৃতা দেওয়ার সময় তিনি হঠাৎ টের পেলেন তার কাছে ফ্যারাডের ছায়াসরি দাঁড়িয়ে আছে। ফ্যারাডের পেট তাকে যেন বলল, নাও ইটস অল রাইট ল্যাড, ইউ আর ডুইং ফাইন। লেডওয়েট যখন অন্য বৈজ্ঞানিকদের এ কথা জানালেন তখন অনেকেই স্বীকার করেন যে তাদের ওই রকম অভিজ্ঞতা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো 1813 সালে রয়্যাল ইনস্টিটিউশনে ফ্যারাডে স্যার হামফ্রি ডেভিড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন। পরে 1833 সালে তিনি ডেভিডের জায়গায় প্রফেসর অফ কেমিস্ট্রি হয়েছিলেন। হাতের সিগারেট বেশ কয়েকবার টান দিয়ে প্রিয়নাথ সেটা বাড়ির জানলা দিয়ে ফেলে দিলেন। তারপর হেসে বললেন, লেডওয়েতের ব্যাপারটা এখানেই শেষ হয়নি। 1964 সালে ক্রিসমাসের ছুটিতে লেডওয়েত আবার রয়্যাল ইনস্টিটিউশনে যান। উদ্দেশ্য ছিল স্কুলের ছেলে মেয়েদের জন্য বেশ কয়েকটি বক্তৃতা দেবেন। এই ধরনের বক্তৃতামালার ব্যাপারটা ফ্যারাডে নিজেই এক সময় শুরু করেছিলেন। তো বক্তৃতার মাঝে একদিন লেডওয়েত দর্শকদের সামনে একটা পরীক্ষা সরাসরি করে দেখাতে চাইলেন। দুটো তারের কয়েল নিয়ে একটি ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্টাল ঠিকঠাক হলে কয়েলে কারেন্ট পাঠানো মাত্র একটা প্লেট থেকে একটা বল ছিটকে লাফিয়ে উঠবে। আর ঠিক সময়ে যদি কারেন্ট পাওয়া না যায় তাহলে বলটা প্লেটের উপরে শুধু এপাশ ওপাশ ঠক 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 করে কাঁপতে থাকবে এবং লাফিয়ে উঠে যাবে। তো লেডওয়েথ দুইবার পরীক্ষা করার পর চেষ্টা করলেন পরীক্ষা করার, কিন্তু সাকসেসফুল হলেন না। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, কারণ লেডওয়েথ অঙ্ক ঘষে দেখেছিলেন এক্সপেরিমেন্টে
96 বার চেষ্টা করলে একবার মাত্র সফল হওয়া যায়। সুতরাং তিনি আবার এক্সপেরিমেন্ট শুরু করার কথা তোড়জোড় করতে লাগলেন। ঠিক তখনই একটা বিচিত্র ঘটনা ঘটল। লেডওয়ের কানে যেন কে ফিস ফিস করে বলল, তৃতীয়বার এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে। ইচ্ছে করলে লেডওয়ে আগেভাগেই সেটা দর্শকদের জানিয়ে দিতে পারেন। লেডওয়ে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু কিভাবে তিনি সত্যিদের দর্শকদের আগাম জানিয়ে দিলেন যে এবারই পরীক্ষা সফল হবেই। একটু থামলেন প্রিয়নাথ, একটুখানি থামলেন। এরপর ছোট্ট করে হেসে বললেন, সত্যই থার্ডবারে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছিল। কাকিমা, মানে মিতির মা, জিজ্ঞাসা করে বসলেন, কানে কানে কি ওই রকম কথাই বলেছিল? প্রিয়নাথ এবার শব্দ করে হাসলেন। সেটাও কি আর বলতে হবে? আমি মাইকেল ফেডারের কথা ভাবছি। কোথা থেকে জুমিয়ের মধ্যে ঢুকে পড়ল। আমি যেন স্পষ্ট শুনতে পেলাম জুমিলিয়া আমাকে বলছে, চটফট কর, তোদের সঙ্গে দেখা করার জন্য আমি যে ছটফট করছি। প্রায় সঙ্গে সঙ্গেই যশোর রোড থেকে বাঁ দিকে বাঁক নিয়ে আমাদের গাড়ি মাইকেলনগরে ঢুকে পড়ল। অন্ধকার কখন যেন পা টিপে টিপে নেমে এসেছে। রাস্তার সামান্য আলো কিংবা ছোটোখাটো দোকানপাটের আলো তাকে ঠেলে দূরে সরিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আমার মনে হলো অন্ধকার যেন শিকারী বাঘের মতো গাছগাছালির মাথায় ওত পেতে অপেক্ষা করছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে, সব গ্রাস করবে। প্রিয়নাথ বললেন, তোমরা সবাই জুমিলিয়ার কথা ভাবো। প্ল্যানচেট সাকসেসফুল হওয়ার জন্য এটা খুব জরুরি। সৌনক বলল, আমরা তো রাত 10টায় বসবো, তাহলে এখন থেকেই ভাবার কি দরকার? মিতি ওকে প্রায় বকুনি দিয়ে বলল, এসব ব্যাপারে আঙ্কেল এক্সপার্ট, আঙ্কেল যা বলবে তাই শুনবি। তিওয়ারি বলল, আমি কিন্তু শুরুতেই তন্মন দিয়ে জুমির কথাই ভাবছি। খেয়াল করেছি আমরাও অ্যাক্সিডেন্ট স্পটের ওপর দিয়েই এলাম। ব্যাপারটা আমি খেয়াল করছি, কিন্তু ইচ্ছে করি যে সে কথা আমার মুখে উচ্চারণ করিনি। কিন্তু রমেশটা তো কাণ্ডজ্ঞান নেই। দেখলাম বাপ্পা দু হাতে মুখ ঢেকে মাথা ঝুঁকিয়ে বসে আছে। সৌনককে বাগানবাড়ির পাশের মাঠে গাড়ি রেখে আমরা লোহার সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। সৌনকের ডাকে বাগানবাড়ির কোয়ার্টারে মতিলাল এসে তালা খুলে দিল। দরজার পাল্লা ঠেলতেই গা শিউরে ওটা ক্যাঁচ করে শব্দ হলো। আমি অবাক হয়ে ভাবছিলাম, মাত্র 3 মাস আগে এই বাগান বাড়িতে এসে আমরা কত হই হুল্লোড় করে গেছি। তখন জায়গাটাকে দারুণ লেগেছিল। অথচ আজ এখানে ঢুকতেই কীরকম যেন গা ছমছম করছে। বাগানের পাশাপাশি পাশ দিয়ে এগোতে এগোতে সৌনক প্রিয়নাথকে লক্ষ্য করে বলল, আঙ্কেল, আজ আমাদের মিশন সাকসেসফুল হবেই। তারপর ঐন্দিলার দিকে তাকিয়ে, কি বল মিতি? ঐন্দিলা অন্যমনস্কভাবে বলল, হ্যাঁ, হতেও পারে। প্রিয়নাথ সৌনককে জিজ্ঞাসা করল, তুমি কি করে এত শিওর হচ্ছ বলো তো? তুমি কি কিছু ফিল করছো? অনেক সময় প্রেতাত্মা আসার আগে মনের উপর ছাপ ফেলে জানান দেয়। সৌনক খানিকটা বিব্রতভাবে বলল, না, সেরকম কিছু না, এমনি মনে হচ্ছে। প্রিয়নাথ আর কোনো কথা বললেন না। তবে ওর কপালে কয়েকটা ভাঁজ যেন আমার চোখে পড়ল। আমরা সৌনকদের বাড়িতে ঢুকে পড়লাম। প্রায় 1.5 কাঠা জুড়ে দোতলা বাড়ি। সৌনককে দাদুর নামে বাড়িটার নাম রাখা হয়েছিল ভুজঙ্গ নিবাস। বাড়িটার বয়স 30-35 বছর হবে। বাড়িতে ঢুকেই কাকিমা আর মিতি রান্নাঘরের দিকে রওনা হলো। প্রথমে আমাদের চা জল খাবারের ব্যবস্থা, তারপর রাতের আয়োজন।
আমরা 7 জন যে আজ এখানে আসব, থাকব, সেসব কথা মতিলালকে আগেই টেলিফোনে বলা ছিল। তাই সব ব্যবস্থা ও আগেই করে রেখেছিল। কিন্তু কাকিমা আর মিতি রান্নাঘরের দিকে রওনা হতেই প্রিয়নাথ ওদের ডাকলেন। মিসেস ঘোষ, 1 মিনিট, একটু দাঁড়িয়ে যান। প্রিয়নাথ আঙ্কেলকে ঘিরে আমরা 6 জন দাঁড়ালাম। ওর কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বাল্বের আলোয় বিশাল হলঘর আমাদের লম্বা লম্বা ছায়া পড়ছে। প্রিয়নাথ কখন যেন আমাদের দলপতি হয়ে পড়েছে। একটু কেশে নিয়ে হাতঘড়ি দেখে তিনি বললেন, এখন 6টা বাজে, ঠিক 9টায় আমরা খেতে বসবো। সেই বুঝে রান্নাবান্না করবেন, আর ঠিক 10টায় আমরা পেতচক্র শুরু করব। এছাড়া আর একটা কথা, এখন থেকে প্রতিটা মুহূর্ত আমরা জুমেলিয়ার কথা ভাবব, ওকে নিয়ে আলোচনা করব। তাহলেও ও বুঝতে পারবে ওকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমি আগে গোটা বাড়িটা একটু ঘুরে দেখে নিই, তারপর ঠিক করব কোন ঘরে বসে আমাদের কাজের সুবিধা হবে। ব্যাস, এবার আপনারা রান্নাঘরে যান। তবে সময়টা মনে রাখবেন, রাত ঠিক 10টার কাঁটায় কাঁটায়। কাকিমা আর মিতি চলে যেতেই প্রিয়নাথ আমাদের বললেন, তোমরা বাড়িটায় ঘুরে ফিরে বেড়াতে পারো, বই টই পড়তে পারো, এ ঘরে টিভি দেখতে পারো, শুধু বাড়ির বাইরে কোথাও যাবে না, এমনকি বাগানেও না। আর সৌনক, তুমি আমার সঙ্গে একটু থেকো, আমাকে একটু হেল্প করো। প্রিয়নাথ সঙ্গে করে মাঝারি মাপের একটি ব্রিফকেস নিয়ে এসেছিল। সেটা দেখে মিতি কি জিজ্ঞাসা করতেই তিনি হেসে বললেন, ওতে ভূত নামানোর সরঞ্জাম আছে, আবার অনেক সময় ভূত তাড়ানোর জিনিসপত্রও থাকে। ব্রিফকেসটা হলঘরে এক পাশে রাখা ছিল। সেটা হাতে নিয়ে প্রিয়নাথ সৌনকের সঙ্গে বাড়ি প্রদর্শনের কাজে এগোলেন। ঠিক তখনই এরোপ্লেনের শব্দ শুনতে পেলাম। সৌনকের বাগান বাড়িটা এয়ারপোর্টের এত কাছে, সব সময় প্লেনের ওঠানামার বিকট শব্দ সেখান থেকে শোনা যায়। বাপ্পাদিত্য হল ঘরের একটা খোলা জানলার সামনে বসেছিল। লক্ষ্য করলাম জানলার বাইরে এখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও বাপ্পা বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে যেন কি একটা দেখার চেষ্টা করছে। তিওয়ারি হল ঘরে অস্থিরভাবে পায়চারি করছিল। হঠাৎই আমার কানে এলো, আই রঙ্গন, কুছ টের পাচ্ছে? আমি অবাক হয়ে বললাম, না তো। ও চাপা গলায় বলল, আমি টের পাচ্ছে। আমি এই ঘরের এই কোণে গিয়েছিলাম, ওই আলমারিটার পাশে, তো শুনলাম কে যেন খুব সফটলি বলল, রমেশ, আমি তোকে ফোন করব। কি বলবো তোকে, একদম স্পষ্ট জুমিলিয়ার গলা, রঙ্গন ইয়ার, মেরা তো ডর লাগ রা হ্যায়। আমি তিওয়ারিকে ইশারায় চুপ করতে বললাম। আমার ভয় হচ্ছিল, বাপ্পা এ কথা শুনতে পেলে আপসেট হয়ে পড়বে। কিন্তু তিওয়ারি কি ভুল বকছে? আমি ওর মুখের দিকে তাকিয়ে ভয়ের ছাপ দেখতে পেলাম। তাই সাহস দেখাবার জন্য বললাম, ভয়ের কিছু নেই, প্রিয়নাথ আঙ্কেল আমাদের সঙ্গে আছেন। তিওয়ারিকে দেখে মনে হলো না ও খুব একটা ভরসা পেল। ও তাড়াতাড়ি গিয়ে টিভি সুইচ অন করে দিল। তারপর একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল টিভির সামনে। আমার কেমন অস্বস্তি হচ্ছিল। সৌনকদের বাড়িটা আজ কেমন যেন অদ্ভুত লাগছিল। এ বাড়ির সব ঘরেই সাধারণ বাল্ব, কোনো টিউবলাইট নেই। পিকনিকের দিন তাতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু আজ বাল্বের আলো কেমন মলিন রহস্যময় লাগছে। আর সেই সঙ্গে অদ্ভুত দীর্ঘ মাপের বিকৃত সব ছায়া, আমাদেরই চেনা জিনিসের ছায়া, অথচ কেমন অচেনা লাগছে। এবার একটা প্লেনের শব্দ শুনতে পেলাম। মনে পড়ে গেল, জুমিরা গত বছর
প্লেনে করে আন্দামান বেড়াতে গিয়েছিল। কি আশ্চর্য! আমরা দেখছি ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো প্রসঙ্গে জুমেলিয়াকে জড়িয়ে ফেলছি। তিওয়ারি কি তাহলে টেলিফোনের কথা ভাবছিল? ফার্স্ট ইয়ারে পড়ার সময় ও প্রায় জুমিকে ফোন করত। এখন সময় টেলিফোনের রিং শুনতে পেলাম ঠিক এরকম সময়। দোতলায় ফোন বাজছে। তিওয়ারি আর বাপ্পাকে বলে আমি দোতলায় রওনা হলাম। রাত যখন ঘন হচ্ছে তত শীতটা বাড়ছে, অথচ পথে আসার সময় শীত খুব একটা টের কিন্তু আমরা পাইনি। সিঁড়ি দিয়ে উঠে সামনেই একটা ছোট্ট মাপের ঘর। সে ঘরেই টেলিফোনটা রাখা আছে। ঘরে পা দিয়েই দেখি সৌনক রিসিভার হাতে দাঁড়িয়ে। আমাকে দেখেই চোখ টিপে বলল, নে তোর ফোন, সুছন্দা। সুছন্দা এখানে ফোন করবে আমি জানতাম, তাই টেলিফোনের শব্দ পেয়েই উপরে রওনা হয়েছিলাম। ফোনে কথা বলতে বলতে নজরে পড়ল পাশের ঘরে প্রিয়নাথ ব্যস্তভাবে চলাফেরা করছে। কী সব করছে। সৌনকের দিকে তাকাতেই ও ইশারা করে বলল, ওই ঘরটাতে প্রিয়নাথ প্ল্যানচেটের জন্য পছন্দ করেছে। আমি জানি ওই ঘরটার পরেই আছে লম্বা বারান্দা, আর তারপরেই কাদের যেন বিশাল বাগান। সেই বাগান গাছ আর আগাছা সমান দাপটে রাজত্ব করছে। সুছন্দার সঙ্গে কথা বলতে বলতে আমি খোলা জানালার দিকে বাইরে তাকিয়েছিলাম। অন্ধকারে জোনাকি পোকার আলো চোখে পড়ছিল। আর কেন জানি না জুমেলিয়ার কথা খুব মনে পড়ছিল। বাল্বের আলো দেওয়ালে আমরা ছায়া পড়ছিল, আমাদের ছায়া নড়াচড়া করছিল। সেই বিচিত্র ছায়ার দিকে তাকিয়ে আমার মন হঠাৎই বলে উঠল, আজ রাতে জুমির সঙ্গে দেখা হবে। অন্ধকারে হাতে হাত রেখে আমরা জুমেলিয়ার সঙ্গে আমরা দেখা করব তার অপেক্ষা করছিলাম। একটি টেবিলকে ঘিরে আমরা 6 জন চুপচাপ বসেছিলাম আর প্রিয়নাথের নির্দেশ মতো জুমেলিয়ার কথা ভাবছিলাম। ঘরের সব জানলা দরজা বন্ধ। এক কোণে একটা কাঠের বাক্সের আড়ালে একটা বড় মোমবাতি জ্বলছে। মোমবাতির আলো দেওয়ালে পড়ে আবছা একটা আলোর আভা তৈরি করছে। আলোটা যাতে মলিন হয় সেজন্য প্রিয়নাথ আড়ালের ব্যবস্থা করেছে। আমাদের সামনে টেবিলে একটা ডিজিটাল থার্মোমিটার আর একটা কম্পাস রয়েছে। মাঝে মাঝে টেলিফোন টর্চ জেলে প্রিয়নাথ সে দুটো রিডিং দেখছে। প্রিয়নাথের পাশেই বসেছে বাপ্পাদিত্য। ওর সামনে একটা বড় সাদা কাগজ আর পেন্সিল। প্রিয়নাথ ফিস ফিস করে বললেন, বাপ্পা, আমি বললেই তুমি পেন্সিলটা হাতে তুলে নেবে, আলতো করে ধরে রাখবে কাগজের উপরে, যাতে ইচ্ছা শক্তি দিয়ে কেউ তোমাকে দিয়ে কিছু লিখিয়ে নিতে পারে। বাপ্পা চাপা গলায় বলল, ঠিক আছে, কিন্তু পেন্সিল ধরতে গেলে তো আমাকে রঙ্গনের হাত ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবে? প্রিয়নাথ তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, রঙ্গন, তুমি যখন বাপ্পাকে টাচ করে থাকবে, ও যখন লিখবে। বাপ্পার ডান পাশ থেকে আমি জবাব দিলাম, ওকে। ব্যাস, আর কোনো কথা নয়। সৌনক জিজ্ঞাসা করল, আমি কি কাগজ পেন্সিল নেব? প্রিয়নাথ সিদ্ধান্তের সুরে বলল, না। একটু থেমে তারপর, আমি নাম ধরে না ডাকলে কেউ সাড়া দেবে না। মিসেস ঘোষ, আপনিও না। আবার সব চুপচাপ। একটা ব্যাপার আমার অদ্ভুত লাগছে। যে সৌনক কখনো ভূতপ্রেত বিশ্বাস করে না, সবসময় প্ল্যানচেট ইত্যাদি নিয়ে রঙ্গব্যঙ্গ করে, সে এই প্ল্যানচেটের ব্যাপারে এসে থেকেই অতি অগ্রাহ্য দেখাচ্ছে আর বারবার বলছে আমাদের মিশন সাকসেসফুল হবেই। এত আগ্রহের কারণ কী ছিল? ঐন্দ্রিলা আমাদের সঙ্গে হাত ধরাধরি করে বসে নেই, কারণ মিডিয়াম হয়েছে।
প্রিয়নাথ ওকেই মিডিয়াম হিসেবে বেছে নিয়েছে। কাকিমা এ ব্যাপারে সামান্য খুঁতখুত করলেও সৌনক আর ঐন্দ্রিলার উৎসাহের কাছে তার অনিচ্ছা ভেসে গেল। তাছাড়া প্রিয়নাথ বলছেন, আমাদের মধ্যে ঐন্দ্রিলা সবচেয়ে ভালো মিডিয়েটর হচ্ছে, কারণ ও জুমেলিয়ার সমবয়সী মেয়ে। ঘরের সবচেয়ে গাঢ় অন্ধকারের অংশে মিতি স্থির হয়ে বসে আছে। ওকে দেখতে না পেলেও ওকে আমরা অনুভব করতে পারছি। ওর হাত দুটো সাদা সুতো দিয়ে বেঁধে দিয়েছে প্রিয়নাথ। বাঁধার সময় তিওয়ারি বলছে, এ কাচ্চে ধাগে তো স্যার টান মারলেই ছিঁড়ে যাবে। প্রিয়নাথ উত্তরে বলছেন, ঐন্দ্রিলা তো আর নিজে নিজে সুতো ছিঁড়বে না। যাকে আমরা ডাকছি সে যদি চায় তবেই সুতো ছিঁড়বে। আমরা চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। শুধু আমাদের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো, আর মাঝে মাঝে এরোপ্লেনের শব্দ। তবে বুকের ভেতরটা কেমন একটা ঠিপ ঠিপ শব্দ যেন আমরা টের পাচ্ছিলাম। হঠাৎ জোরে শ্বাস ফেলার মতো ফোঁস করে একটা শব্দ হলো, আর তারপরই আমাদের টেবিলটা সামান্য নড়ে উঠল। প্রিয়নাথ সঙ্গে সঙ্গে পেন্সিল, টর্চ জেলে কম্পাস ও থার্মোমিটারটা দেখে নিল। আমিও সেদিন চোখ রাখলাম কম্পাসের দিকে। কম্পাসের কাঁটা উত্তর দিকে মুখ করে স্থির হয়ে আছে, আর থার্মোমিটারের উষ্ণতা 19.5 ডিগ্রি সেলসিয়াস। প্রেতচক্রে বসার আগে যা ছিল প্রায় তাই। প্রিয়নাথ জোরদার বলেছিলেন, কোনো প্রেতাত্মার উপস্থিতিতে কম্পাসের কাঁটা যে কোন দিকে মুখ করে অস্থিরভাবে ছটপট ছটপট করে, অনেক সময় বনবন বনবন করে পাক খায়, আর উষ্ণতা নামতে থাকে নিচের দিকে। ফলে আমি একটু স্বস্তি পেলাম। প্রিয়নাথ চাপা অথচ স্পষ্ট গলায় প্রশ্ন করলেন, কেউ কি এসেছেন? কোনো উত্তর পাওয়া গেল না। তবে মনে হলো যেন আচমকা শ্বাস টানার একটি নিঃশ্বাস পেলাম। তারপর সব চুপচাপ। বাপ্পা বোধহয় টেনশন আর সইতে পারছিল না। প্রিয়নাথের নিষেধ না মেনেও ফিস ফিস স্বরে প্রশ্ন করল, কে? জমি? আমাদের পাথর করে দিয়ে ফিস ফিস করে কেউ জবাব দিল, হ্যাঁ। শব্দটা এক টানা সুরে দীর্ঘশ্বাসের মতো বেরিয়ে এলো। সে বিশাল কোনো বেলুন থেকে ধীরে ধীরে বাতাস যেন বেরিয়ে যাচ্ছে। প্রিয়নাথ উত্তেজিতভাবে ধমক দিয়ে বললেন, বাপা, কি হচ্ছে? তারপর অন্ধকার লক্ষ্য করে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, কেউ কি এসেছেন? কোনো উত্তর পাওয়া গেল না। কিন্তু পরক্ষণেই যা দেখলাম তাতে আমার চেতনায় কেউ যেন ভারী একটা হাতুড়ি দিয়ে নিষ্ঠুরভাবে আঘাত করল। মিতি কখন যেন ওর চেয়ার ছেড়ে উঠে গিয়েছে। মোমবাতির আলোয় সামান্য আভায় ওকে আবছাভাবে দেখা যাচ্ছে। কিন্তু এ কোন মিতি? ও কালচে রঙের একটা চুড়িদার পরেছিল, সেটা এখন ভৌতিক আলখেল্লার মতো লাগছে। ওর মুখে মুলতানি তাদের সাদা রঙের কিছু একটা, মুখাভিনেতাদের যেমন সাদা রং মাখানো থাকে। কেউ কি রং মাখিয়েছে, নাকি ভয়ে ফ্যাকাশে হয়ে ওর মুখের ওই রকম চেহারা দাঁড়িয়েছে? ওর মুখের সাদা রঙের জন্যই ওর ঠোঁটের বাঁ দিকে একটা কালো জরুল নজরে পড়ছে, ঠিক জুমেলিয়ার মতো। কিন্তু মিতির মুখে কোনো জরুল নেই বা ছিল না কোনো কালেই। হঠাৎ করে এ জরুল এলো কোথা থেকে? হাত দুটো বিচিত্র ভঙ্গিতে মাথার উপরে তুলে মিতি এপাশ ওপাশ দোলাচ্ছিল। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে ও বাপ্পাদিত্যের নাম ধরে ফিস ফিস করে দুবার করে ডেকে উঠল। প্রিয়নাথ চাপা গলায় আদেশে সুরে বললেন,
বাপ্পা, পেন্সিল নিয়ে রেডি হও। বাপ্পার হাত থেকে যে কাঁপুনি দেখতে পাচ্ছিলাম, সেটা আমি শুধু দেখতেই পাচ্ছিলাম না, টেরও পাচ্ছিলাম। ও আমার হাত ছেড়ে পেন্সিল নিয়ে তৈরি হলো। আমি অন্ধকারে আন্দাজ করে ওর কাঁধটা ছুঁয়ে বসে রইলাম। প্রিয়নাথ পেন্সিল টর্চ জেলে কম্পাস আর থার্মোমিটার দেখল। সেখানে কোনো পরিবর্তন নজরে পড়ল না। তিনি উৎকণ্ঠিত গলায় প্রশ্ন করলেন, কেউ কি এসেছেন? উত্তরে ঐন্দ্রিলা খিলখিল খিলখিল করে হেসে উঠল। কাকিমা একটা ভয়ের চিৎকার করে উঠল, হা! টেবিলে খটখট করে কয়বার শব্দ হলো। আমার বুকের ভেতরে একটা পাগল তখন দুরমুষ পেটাচ্ছিল। এমন সময় একটা এরোপ্লেনের শব্দ শোনা গেল। সৌনকদের বাড়ির উপর দিয়ে উড়ে যাওয়া প্রতিটা প্লেনের শব্দ ঠিক একইভাবে ক্ষীণ থেকে শুরু হয়ে জোরালো হয়, তারপর গোঁ শব্দটা কমজোরি হয়ে ক্রমে দূরে মিলিয়ে যায়। কিন্তু এইবারের শব্দটা আচমকা মাঝপথে থেমে গেল। কেউ যেন গলা টিপে একটা কথা বলা পুতুলকে থামিয়ে দিল। ভীষণ অবাক হয়ে গেলাম। পেনটা আকাশ থেকে গেল কোথায়? কিন্তু ভাবার আর সময় পেলাম না, কারণ ঠিক তক্ষুনি ঐন্দ্রিলা পাগলের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে মাথা ঝাঁকাতে লাগলো। সে কি ঝাঁকুনি! যেন একটা মাথা নাড়া বুড়ো পুতুলের পা ধরে কেউ যেন পাগলের মতো ঝাঁকাচ্ছে। এই অবস্থাতেই মিতি বাপ্পার নামটা ফিস ফিস করে বলছিল, বাপ্পা, বাপ্পা। বাপ্পা ডুকরে কেঁদে উঠল। কাগজের উপরে ওর পেন্সিল ধরা হাত খসখস শব্দে চলতে লাগলো। আর স্পষ্ট টের পেলাম ঘরের উষ্ণতা কমছে। ভীষণ শীত করছে আমাদের। প্রিয়নাথ পেন্সিল টর্চ জেলে থার্মোমিটার আর কম্পাস দেখলেন। ঘরের উষ্ণতা প্রায় 10 ডিগ্রি, আর কম্পাসের কাঁটাটা বনবন বনবন করে ঘুরছে। প্রিয়নাথ একবার চিৎকার করে জিজ্ঞাসা করলেন, কেউ কি এসেছেন? উত্তরে মিতি আবার হেসে উঠে অদ্ভুত চেঁড়া গলায় বলল, এখনো তুই বুঝিসনি? পাশের ঘরে টেলিফোনটা হঠাৎ পাগলা ঘন্টির মতো বাজতে শুরু করলো। এই রকম দ্রুত লয়ে কখনো আমি টেলিফোন বাজতে শুনিনি। একটা জানলা ধড়াম করে খুলে গেল। ঠান্ডা বাতাস সাপের মতো পাক খেয়ে ঢুকে পড়ল ঘরে। তারপর প্রলয় নৃত্য নাচতে শুরু করলো। আমাদের অবাক করে দিয়ে বাতাসের সঙ্গে সঙ্গে ঢুকে পড়ল অসংখ্য জোনাকি, লক্ষ লক্ষ কোটি কোটি জোনাকি। অন্ধকার ঘরে আগুনের ফুলকি হয়ে ওরা ঝাঁক বেঁধে ভেসে বেড়াতে লাগলো। ওদের এলোমেলো ভেসে বেড়ানো দেখে বাতাসের স্রোত বোঝা যাচ্ছিল। তিয়ারি আর্তনাদের মতো একটা শব্দ করল, তারপর চেঁচিয়ে উঠল, ভাগ জোনাকি, ভাগ জোনাকি, জুগনু জুগনু। ততক্ষণে ঠান্ডায় আমরা ঠক ঠক করে কাঁপতে শুরু করেছি। আর কাকিমা মিতি, হে মিতি বলে ডেকে ডেকে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। মিতি পাগলের মতো মাথা ঝাঁকাচ্ছিল। হঠাৎই শক খাওয়া মানুষের মতো ছিটকে পড়ল মেঝেতে। টেলিফোনের ঘন্টি তখনও কিন্তু থামেনি। প্রিয়নাথ চেঁচিয়ে বললেন, সৌনক, লাইট জ্বেলে দাও। তারপর চেয়ার ছেড়ে উঠে ছুটে গেলাম মোমবাতির কাছে। ওটা তুলে নিয়ে ঐন্দ্রিলার কাছে গেলাম। ঘরের মধ্যে ঠিক কি হচ্ছিল মনে করে বলতে পারবো না, শুধু মনে আছে এলোমেলো ভয়ের চিৎকার, কথাবার্তা আর টেলিফোনের পাগল ঘন্টি। সৌনক ঘরের আলো জ্বেলে দিয়ে চিৎকার করে বলল, 1 মিনিট, সবাই শোনো, এসবে ভয়ের কিছু নেই। এই ব্যাপারটা পুরোপুরি সাজানো নাটক। মুহূর্তে সব চিৎকার চেঁচামেচি থেমে গেল। সৌনক ফোন ধরার জন্য এগোতেই ফোনের ঘন্টিটা আচমকা চুপ করে গেল। আমরা সবাই তখন মিতিকে ঘিরে দাঁড়িয়েছি।
ও চোখ বুজে মেথেছে, চিত হয়ে পড়ে আছে। কিন্তু এ কি অদ্ভুত চেহারা হয়েছে মিতির! ওর সারা মুখে সাদা রং, ঠোঁটজোড়া টুকটুকে লাল, ঠোঁটের বাঁ দিকে একটা কালো জরুল আঁকা রয়েছে। প্রিয়নাথ মিতির ওপরে ঝুঁকে পড়ে ওকে নানাভাবে পরীক্ষা করছিলেন। সৌনক ওর পাশে গিয়ে দাঁড়ালো। তারপর ঠাট্টার হাসি হেসে বলল, আঙ্কেল, আপনি উঠে পড়ুন। মিতির কিচ্ছু হয়নি। বাপ্পাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর মিতি নকল ভূত নামানোর প্ল্যান সেট করেছিলাম। ওর হাত ব্যাগে মেকআপের জিনিস ছিল, অন্ধকারে লুকিয়ে মুখে মেখে নিয়েছে। আর জুমেলিয়ার এফেক্ট আনার জন্য ভুরু আঁকার পেন্সিল দিয়ে জরুলটা এঁকে নিয়েছে। কথা শেষ করেই সৌনক হো হো করে হেসে উঠল। তবে সবাই যেরকম ব্যাপার ভয় পেয়ে যাবে আমি ভাবিনি। রমেশ তিওয়ারি হতভম্ব মুখে দাঁড়িয়েছিল। জোনাকিগুলোর দিকে তাকিয়ে আমতা আমতা করে সৌনককে জিজ্ঞাসা করল, তাহলে এই ভাগ জোনাকিগুলো কোথা থেকে এলো? জোনাকিগুলো তখনও ঘরের মধ্যে উড়ে বেড়াচ্ছিল, তবে ঘরের আলোয় ওদেরকে অনেকটা নিষ্প্রভ লাগছিল। সৌনক থতমত খেয়ে বলল, জানি না। প্রিয়নাথ কপালে হাত চেপে মিতির পাশে উবু হয়ে বসে পড়লেন। সৌনকের দিকে ঘুরে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করলেন, টেলিফোনটা এমন পাগলের মতো বাজাচ্ছিল কেন? প্ল্যানচেটের গর্জনটাই বা মাঝপথে এমন থেমে গেল কেন? প্লেনটা মাঝপথে এসে হঠাৎ সাউন্ড অফ হয়ে গেল কেন? আর ঐন্দ্রিলা যেভাবে মাথা ঝাঁকাচ্ছিল, মানুষ কি অমনভাবে মাথা ঝাঁকাতে পারে? সৌনক কি বলবে ভেবে পাচ্ছিল না। বিব্রত অপরাধী মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। কাকিমা মিতির উপর ঝুঁকে পড়তে যাচ্ছিলেন। প্রিয়নাথ চিৎকার করে ওকে বাধা দিলেন, খবরদার, এখন ওর কাছে কেউ এগোবেন না। আমি যে নিজেকেই প্রশ্ন করলাম, সৌনক আর ঐন্দ্রিলা মিলে এসব কারসাজি করেছে? তাহলে টেম্পারেচার এরকম কমে গেল কেমন করে? বেশ শীত করছে। তাছাড়া কম্পাসের লিড লাইটই বা এমন করে বনবন বনবন করে ঘুরছিল কেন? সৌনক বলল, টেবিলের শব্দগুলো আমি করেছিলাম। আর কথা ছিল মিতি বাপ্পার নাম ধরে কয়েকবার ডাকবে। ও আর কিচ্ছু করবে কিনা আমি জানি না। ও আর কিচ্ছু করেছে কিনা আমি তাও বলতে পারবো না। ওকে ডাকুন, ও বলতে পারবে। ঐন্দ্রিলার উপরে ঝুঁকে পড়ে সৌনক ডেকে উঠল, মিতি, এই মিতি, ওঠ, সবাই খুব ভয় পেয়ে গেছে। চিত হয়ে বিচিত্র ভঙ্গিতে শুয়ে থাকা ঐন্দ্রিলা কোনো সাড়া দিল না। প্রিয়নাথ ওর কবজি ধরে বসেছিল। আমাদের ভয় পাওয়া মুখগুলোর দিকে এক পলক নজর বুলিয়ে তিনি ভারী গলায় বললেন, ও আর উঠবে না, সি ইজ ডেড। আমি ততক্ষণ ধরে ওর পালস খোঁজবার চেষ্টা করছি গো। যদি পারো তো কেউ একজন ডাক্তার ডেকে আনো। প্রিয়নাথের কথায় আকুল ঝড় বয়ে গেল ঘরে। সৌনক মিতির নাম ধরে পাগলের মতো ডেকে উঠে ওর উপরে ঝাঁপিয়ে পড়তে গেল। মিতি! কাকিমার বুক ফাটার কান্না শুরু হয়ে গেল, মিতি, মিতি, একই সঙ্গে। কিন্তু আবেগের ঝড় বেয়ে ওঠার আগেই বাজ পড়ার মতো একটা শব্দ হলো। টেলিফোনটা আগের মতো অদ্ভুত হঠাৎ চড়া সুরে বেজে উঠল। মোমবাতির আলোটা একবার কেঁপে উঠে ধপ করে নিভে গেল। কিন্তু বাল্বের আলোয় আমাদের দেখতে কোনো অসুবিধা হলো না। মিতির মৃতদেহের মুখটা ধীরে ধীরে হাঁ হয়ে যেতে লাগলো। দেখতে দেখতে ওর টুকটুকে লাল ঠোঁটজোড়া ফাঁক হয়ে গেল, গর্তের মতো চেহারা নিল। একটা অপার্থিব হাসি শোনা গেল ওর মৃতদেহের ভেতর থেকে। আর তারপরই একটা সবুজ রঙের মুখ দেখা গেল ওর মুখের গহ্বরে। ওর ঠোঁট চিরে মুখের গর্ত দিয়ে প্রাণপণ চেপে ঠেলে বেরিয়ে এলো একটা মাথা। গোটা মাথায় কেমন এক
চকচকে লালা জড়ানো, মাথাটা মাপের ছোট্ট ফুটবলের মতো, চোখ দুটো টানা টানা টুলটুল করছে, সারা মুখে অসংখ্য ভাঁজ, আর ঠোঁটের বাঁ দিকে একটা কালো জরুল। মাথাটা নেশাগ্রস্ত চোখে এপাশ ওপাশ তাকিয়ে আমাদের একবার দেখল, তারপর ফিসফিসে হিমেল স্বরে বলল, বাপ্পা এবার যাই। প্রিয়নাথ এক লাফে ছিটকে গেল তার ব্রিফকেসের কাছে, কিন্তু তার বেশি কিছু করে ওঠার আগেই ঐন্দ্রিলার মৃতদেহ আচমকা চোখ খুলে তাকালো এবং একটা ফট শব্দ করে ঘরের বাল্বটা কেটে গেল। ঘরের মধ্যে ভয়ার্ত চিৎকারের ঝড় উঠল। আরও দুটো জানলা দড়াম করে খুলে গেল। জানলার পাল্লাগুলো দেওয়ালে এলোপাথারি বাড়ি খেতে লাগলো, আর অসংখ্য জোনাকির স্রোত ঘরে হাউসবাজির মতো পাক খেতে লাগলো, মাথা খুঁড়ে মরতে লাগলো। আমাদের ভীষণ শীত করছিল। ভয়ে আর ঠান্ডায় আমরা সকলে ঠক 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 করে কাঁপছিলাম। অন্ধকারে নজর চলছিল না, কিন্তু তারই মধ্যে দেখলাম এক রাশ কালো ধোঁয়া ঘরের আঁধার থেকে ভেসে উঠে জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর জোনাকিগুলো যেন এক পৈশাচিক উল্লাসে ঘরের বাতাসে মাতালের মতো নাচছে নাচছে নাচছে। তারই মধ্যে কাকিমার সর্বহারা মর্মান্তিক কান্না আমাদের কানে আসছে, ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা, মিতি, মিতি। আমরা সবাই অসহায়ের মতো অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।